দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে কেবল জাতীয় সংসদ নির্বাচন নয়, এটি গণভোটও হচ্ছে ওই দিন। গণভোটের ব্যালটে মার্কা নয়, থাকছে 4টি প্রশ্ন এবং ভোটাররা এর জবাব দেবেন হ্যাঁ কিংবা না। হ্যাঁ এবং না ভোটে আসলে কি পরিবর্তন হবে দেশের, আর গণভোট কেন জরুরি, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা গণভোট কেন। আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং সাংবাদিক মুনির হায়দারকে। আমন্ত্রণ জানিয়েছি জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিমকে। তাদের দুজনের সঙ্গে বার্তা কক্ষের পুরো আয়োজন জুড়ে সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। চলে যাচ্ছে সরাসরি আমাদের আজকের অতিথির কাছে। প্রথমে মনির হায়দার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রথমে যেটি হচ্ছে যে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন, তার সারা দেশে এক ধরনের প্রস্তুতি চলছে। সাধারণ মানুষের মধ্যে প্রস্তুতি আছে, দলগুলোর মধ্যে নির্বাচন কমিশন বলছে। কিন্তু মানুষের গণভোট নিয়ে সেটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে বলে মনে হচ্ছে কিনা আপনার কাছে? কিছুটা নিরুত্তাপ মনে হচ্ছে কিনা? মানে আপনি আমাকে এই প্রশ্ন করলে তো এটা আমি ঠিক জবাব দিতে পারবো না। এটা আসলে জনগণকে জিজ্ঞেস করলে তারা বলতে পারবে যে নিরুত্তাপ কিনা। আমার জায়গায় তো আমি যথেষ্ট উত্তপ্তই আছি। আচ্ছা, আচ্ছা। আমরা বেশ কিছু রিপোর্ট, বেশ কিছু আলোচনা দেখেছি দলগুলোর বা মানে আমরা যে সাম্প্রতিককালে গত কিছুদিনের মধ্যে সেই রিপোর্টগুলোতে এরকম একটা চিত্র এসেছে। অনেকে বলছেন যে এটা নিয়ে আসলে কারা আ উম প্রচারণা চালাবেন। দলগুলো তাদের নিজেদের প্রার্থী নিয়ে প্রচারণা চালাচ্ছেন। দলগুলো তাদের মার্কা নিয়ে প্রচারণা চালাচ্ছেন। সেক্ষেত্রে এটা কিছুটা চাপা পড়ে যাচ্ছে। এই ধরনের মতামত অনেকে দিয়েছেন। এটা আসলে উতরে যাওয়ার দায়িত্বটা কার? আবার প্রশ্নটা যদি এভাবে করি আপনাকে, যে তাহলে আসলে প্রচারণার দায়িত্ব কি দলগুলো নিবে, না সরকার নিজে নিবে, নাকি সব দল নিবে? কিভাবে দেখেন? আমরা যদি রাষ্ট্র ব্যবস্থার একটা পরিবর্তন চাই তাহলে জি। এটা সবার দায়িত্ব। ভেরি সিম্পল। প্রথম কথা হলো আমাদের রাষ্ট্র আর জমিদারির পার্থক্যটা বুঝতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হলো এমন একটা ব্যবস্থা যেখানে কারো মাতবরি বা মাতব্বরির সুযোগ থাকে না, বা থাকা উচিত না। দুর্ভাগ্যক্রমে গত 54 বছর আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি। আমরা একটা রাষ্ট্র পেয়েছি, আমাদের পূর্বপুরুষেরা তাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে, একটা ব্যাপক ক্ষয়ক্ষতির মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদেরকে এই রাষ্ট্র, এই ভূখণ্ড স্বাধীন সার্বভৌম দিয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে স্বপ্নের গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে কেউ কারো উপরে মাতব্বরি করবে না কিংবা জমিদারি খাটাবে না, সেই ব্যবস্থাটা আমরা পাইনি। এবং না পাওয়ার যে ফল ধারাবাহিকভাবে কখনো কখনো কিছুটা বেটার শাসন পেয়েছি, কখনো কখনো খারাপ হয়েছে, কিন্তু খারাপের সকল সীমা অতিক্রম করে গেছে গত 16 বছরে। এমন এক মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন এদেশে কায়েম করা হয়েছিল, এইটার মানে একটা ভালো দিক খুঁজে পাই আমরা, সেটা হলো যে শেষ পর্যন্ত জনগণ বিদ্রোহ করেছে। বিদ্রোহ করে জুলাই অভ্যুত্থান নামে এক চরম গণ অভ্যুত্থান সংঘটিত করে সেই ফ্যাসিবাদকে পরাস্ত করে ফ্যাসিবাদীরা দেশ ছেড়ে পালিয়ে যায়। এবং ওই অভ্যুত্থানের লগ্নে বাংলাদেশের জনগণ একযোগে এই রাষ্ট্র ব্যবস্থার যে সংকটগুলো, যে সীমাবদ্ধতাগুলো, যে সমস্যাগুলো, এগুলোকে ছুঁড়ে ফেলবার অঙ্গীকার করে। এটা আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেখেছি। এটাকে যে যে নামেই বলুন, নতুন বন্দোবস্ত, এই সেই, কিন্তু মূল বিষয়টা হলো যে আমরা আমাদের স্বপ্নের সেই রাষ্ট্র ব্যবস্থায় যেতে চাই, যেখানে জবাবদিহিতা নিশ্চিত হবে, জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা, জনগণের কর্তৃত্ব নিশ্চিত হবে, এবং রাষ্ট্র ব্যবস্থায় জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। এই কাজটা করবার জন্যই গত প্রায় 1 বছর ধরে আমাদের একাধিক সংস্কার কমিশন এবং পরবর্তীতে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে, আপনারাই প্রচার করেছেন নিয়মিত, টেলিভিশনে সরাসরি দেখানো হয়েছে, দীর্ঘ ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে যে এই জিনিসটা তৈরি করা হয়। এটা কি? জুলাই জাতীয় সনদ 2025 বলা হয়েছে এটা ভবিষ্যতের পথরেখা। গত 54 বছরের বাংলাদেশে, মানে অতীতে, আমরা যে সমস্ত সংকট, সীমাবদ্ধতা, খারাপ অভিজ্ঞতা এগুলোর মধ্য দিয়ে গেছি, সেটার আলোকে এমন এক ভবিষ্যতের রূপরেখা বা পথরেখা তৈরি করা যেটা আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে যাবে। কিন্তু এটা এখানে তো একটা সংক্ষিপ্ত রূপ, জুলাই জাতীয় সনদ। বাস্তবে সংস্কার কমিশনগুলো যে সমস্ত সুপারিশ করেছে দীর্ঘ আলাপ আলোচনা গবেষণার মধ্য দিয়ে, সেটা আরো ব্যাপক। জুলাই জাতীয় সনদ হলো 84টা গুরুত্বপূর্ণ সুপারিশের একটা সংকলন।
আমরা এখন যে গণভোটে যাচ্ছি সেটা হলো এই 84-এর মধ্যে সবগুলো না, কিন্তু আরো বেশি মৌলিক, আরো বেশি গুরুত্বপূর্ণ কিছু সুপারিশকে নিয়ে জনগণের সামনে যাওয়া, যেটা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নামে যে আদেশটা করা হয়েছে সংবিধান সম্পর্কিত, সে আদেশের অধীনে যে বিষয়গুলো আছে সেটা নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি এই গণভোটের মধ্যে দিয়ে, যে জনগণের যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক ক্ষমতা সেটার মধ্য দিয়ে এটাকে অনুমোদন করিয়ে নেওয়া, যাতে করে ভবিষ্যতে যারাই এই রাষ্ট্র এই সরকার পরিচালনার দায়িত্বে আসবে তারা জনগণের এই আকাঙ্ক্ষাকে কোনোভাবে বাইপাস করতে না পারে, এড়িয়ে যেতে না পারে। সুতরাং এইটা পাশ করানো বা এটার ব্যাপারে জনগণের সমর্থন আদায়ের জন্য এখানে তো কোনো প্রার্থী নাই। প্রফেসর ইউনূস প্রার্থী না, আপনি প্রার্থী না, আমি প্রার্থী না, বরং আমরা সবাই প্রার্থী, যেখানে এই দেশের সকল মানুষ প্রার্থী। সুতরাং এই দায়িত্বটা কার? গণভোটের প্রচার করা এবং পরিবর্তনের জন্য এই জিনিসটাকে নিশ্চিত করা, এটা আমরা সহজেই বুঝতে পারি দায়িত্বটা কার। ওকে, আপনি সবার কথা বলছেন এবং এই আলোচনাগুলো যখন চলে প্রায় সকল দলই এখানে উপস্থিত ছিল এবং মাসের পর মাস ধরে এটা নিয়ে আলোচনা বিশ্লেষণ হচ্ছে। আমরা আপনার কাছে এর পরের প্রশ্নে আসার আগে রিয়াদুল করিম আপনার কাছে একটু আসতে চাই। সাধারণ আমাদের দর্শক যারা এখন আমাদের দেখছেন তাদের জন্য আপনি একটু বলবেন যে এবারে এই যে গণভোটের যে প্রশ্ন, যে এই 4টি প্রশ্ন মূলত আসবে, উনি যে 48টার কথা বলেছেন এটি তো না আরো আছে, কিন্তু সংক্ষিপ্ত করে 4টি করা হয়েছে। এটাতে আসলে কি কি বিষয়ে জানতে চাওয়া হবে এবং মানুষ কিভাবে উত্তর দিবে? আলাদা আলাদা করে 4টিতে উত্তর দিবেন নাকি একবারে বলবেন এই জিনিসটা? ধন্যবাদ। মনির ভাই বলেছেন যে মূলত যে সংবিধান সম্পর্কিত যে 48টা সংস্কার প্রস্তাব, এটার উপরে গণভোট হচ্ছে। তো 48টা প্রস্তাব যদি আমরা ব্যালটে দিতে যাই, যদি সরকার বা নির্বাচন কমিশন, সেটা অনেক বড় ব্যালট হয়ে যাবে। তো এটা সুবিধার্থে 4টা বিষয়ে 48টা যে প্রস্তাব, এগুলোকে মূলত 4টা বিষয় নিয়ে আসা হয়েছে। তো প্রশ্নটা যদি আমি একটু পড়ে শোনাই, প্রশ্নটা অনেকে বলছেন যে প্রশ্নটা একটু জটিল, অনেক বিস্তৃত বিষয়, এটাও আলোচনায় এসেছে। প্রশ্নটা থাকবে ব্যালটে এরকম যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনি সম্মতি জ্ঞাপন করছেন কি না। তো সেখানে 4টা বিষয়। একটা, প্রথম ক, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ নম্বরে থাকছে যে এই যে গণভোট আদেশ যেটা হয়েছে, গণভোট আদেশ নয়, জাতীয় সনদ আদেশ হয়েছে, এর তফসিলে 30টি বিষয় আছে। ওই বিষয়গুলো যে জুলাই যেভাবে ঐক্যমত্য হয়েছে বাস্তবায়নে আগামী সংসদ, সেগুলো রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। আর একটা হচ্ছে যে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার, এখানে অপরাপরের মধ্যে সম্ভবত 10টির মতো বিষয় থাকবে। এগুলো সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এই 4টা বিষয় মোটা দাগে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে একেবারে লিখিত, এটা ব্যালটে এভাবেই থাকবে। তো এখানে 4টা বিষয় থাকলে উত্তর হবে একটা, হ্যাঁ অথবা না। ব্যালটে আপনি পাশে থাকবে হ্যাঁ না, এবং যারা পড়ালেখা করতে জানেন না, নিরক্ষর, তাদের হ্যাঁ না যে পড়তে যারা পারবেন না, তাদের জন্য 2টা পাশে ক্রস, একটা হচ্ছে টিক মানে হচ্ছে হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ক্রস মানে না থাকবে। মানে সম্মতি দিবেন অথবা দিবেন না, আপনি ওইখানে সিল দিতে হবে, হ্যাঁ অথবা না, যে কোনো একটাতে। প্রশ্ন একাধিক হলেও উত্তর একটাই। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আপনার কাছে একটু যাই। আমরা শুনলাম যে কি কি বিষয় বলা হয়েছে এবং আমার কাছে যেটি মনে হলো যে জুলাই সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে, এই কথাটার মধ্য দিয়ে আমার কাছে খুবই স্পষ্ট যে জুলাই সনদটাও আসলে যে বর্ণিত আছে সেইটা অনুযায়ী, অর্থাৎ এটি জানা দরকার তাদের। আবার হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট, যেমন বাংলাদেশের সাধারণ মানুষ যারা বিশেষ করে ভোট দিতে যাবেন তাদেরকে এই ধারণাটা থাকা দরকার যে উচ্চকক্ষ কি এবং উচ্চকক্ষে আসলে কারা যাবে, এটা দিয়ে কি হয় বা এই ধরনের বিষয়গুলো। আপনার কাছে মনে হয় কিনা যে এটি নিয়ে আমাদের এখানে যে মতামত কলামগুলো এসেছে তার মধ্যেও এই আলোচনা এসেছে, এই বক্তব্যগুলো কঠিন হয়ে যাচ্ছে কিনা আমাদের ভোটারদের, বিশেষ করে যারা ভোটে অংশগ্রহণ করবেন তাদের জন্য। এবং একই সাথে আমি আরো একটি দিতে পারি আপনাকে, বা এই বৈঠকের মধ্যে আমি দেখেছি আপনাকে সবগুলো আলোচনায় খুবই ধারাবাহিকভাবে সালাউদ্দিন আহমেদ বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং বৈঠকে অংশগ্রহণ করেছেন, কিন্তু তিনি এটাও বলেছেন যে গণভোটের এতগুলো প্রশ্ন যারা পিএইচডি করছেন তারাও করেন না, এই বক্তব্যও তিনি দিয়েছেন। এটি 17 নভেম্বর
এই ঘোষণার পরে পরে। তো সব মিলে এইটা আসলে আপনারা নোটিস করেছেন কিনা, বা এটার জন্য কোনো সিদ্ধান্ত পরিবর্তন বা এটাকে একটি করার কোনো আলোচনা আসলে ছিল কিনা? শোনেন, আপনাকে একটা কথা বলি। জি। এই যে সমস্ত সংস্কার এখন গণভোটে যাচ্ছে, এগুলা যদি পাস হয়, জি। তাহলে এগুলা কোথায় যাবে? সংবিধানে অন্তর্ভুক্ত হবে। তার মানে আপনি যে জিনিস করছেন, এটা সংবিধানে একটা বড় পরিবর্তন আনছেন, এবং পরিবর্তনটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে। আপনি আমারে বলেন তো, বাংলাদেশের কত শতাংশ মানুষ আমাদের সংবিধান বোঝে? এটা সুতরাং এই প্রশ্নটা অবান্তর যে আপনাদের এগুলা সাধারণ মানুষ বুঝবে কিনা। সাধারণ মানুষ একটা জিনিস যদি বুঝে তাহলে গুড এনাফ। আমি বিশ্বাস করি এটা বুঝে। সেটা হলো জুলাই অভ্যুত্থানের পরে আমাদের রাষ্ট্র ব্যবস্থার কিছু পরিবর্তন লাগবে, এবং সেটা খুব সহজভাবে মানুষকে বোঝানোর জন্য যত উপায়, সেই প্রস্তুতি সরকার, রাজনৈতিক দল, অপরাপর বিভিন্ন সংগঠন, ব্যক্তি তারা নিচ্ছে। ধরেন এই যে একটা লিফলেট আপনি দেখতে পাচ্ছেন, দর্শকদেরকে আমরা দেখাই, এই লিফলেট এবং আরো লিফলেট হবে, ডিজাইন হবে, বক্তব্য রেডি করা হচ্ছে, এগুলো মানুষের কাছে পৌঁছে যাবে আগামী কয়েক সপ্তাহ, 2-3 সপ্তাহের মধ্যে আশা করছি। মানুষ যাদের সহজে বুঝতে পারে সেই ভাষায় এখানে দেওয়া হয়েছে। সংবিধানে যেভাবে লেখা থাকবে ওইভাবে দেওয়া হবে না বা দেওয়া যাবে না, দিয়ে কোনো লাভ নাই, মানুষ বুঝবে না। কিন্তু মানুষ বুঝে যে আমাদের 5 বছর পর পর একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দরকার, নাকি দরকার না? অবশ্যই। আপনিও তো নাগরিক, মানে এটা দরকার কি দরকার না? এটা তো সব মানুষের চাই। আচ্ছা, যদি দরকার হয় তাহলে আপনার কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে ভাই 5 বছর পর পর যাতে গ্যাঞ্জাম না হয়, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়, এটা আপনি চান? যারা চায় তারা হ্যাঁ বলবে। একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার, যেটা নিয়ে কোনো বিতর্ক থাকবে না, কেউ কোনো আপত্তি করবে না, এমন ভাবে করা হবে। আপনি চান না? চান না। বলা হলো যে আমাদের নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশন গঠনকে ঘিরে 5 বছর পর পর একটা গন্ডগোল লাগে। সরকার তার পছন্দ মতো কিছু লোককে দিয়ে নির্বাচন কমিশন করে দেয়, বাকিরা বলে মানলাম না। এটা কি আমরা চাই না? এটার একটা সুরাহা হওয়া দরকার। আমাদের একটা পাবলিক সার্ভিস কমিশন, মানে পিএসসি, সরকারি কর্ম কমিশন আছে। সেখানে ধরেন সেখান থেকে সমস্ত ক্লাস 1 অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয় বিসিএস পরীক্ষার মধ্য দিয়ে। আমরা জানি আমাদের দেশের জনপ্রশাসন বা রাষ্ট্রযন্ত্র দলীয়করণের কি ভয়াবহ সমস্যা। সেখানে প্রফেশনাল অফিসারদের দূরবীন দিয়ে খুঁজে বের করতে হয়, কারণ দলীয়করণ হয়ে যায়। সুতরাং আপনি কি এমন একটা পাবলিক সার্ভিস কমিশন চান যে নিরপেক্ষ হবে এবং নিরপেক্ষভাবে বিভিন্ন চাকরির নিয়োগগুলো দেবে? আপনার সেন্স যদি বলে না নিরপেক্ষ হওয়ার দরকার নেই, আপনি না ভোট দিবেন। আপনি যদি মনে করেন ভাই এটা নিরপেক্ষ হওয়া দরকার, আপনি হ্যাঁ ভোট দিবেন। আপনাকে বলা হচ্ছে যে সংবিধান, আমরা দেখেছি বিভিন্ন সময় যারা ক্ষমতাসীন দল, তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা নিজেদের মতো করে উল্টায় ফেলে, পাল্টায় ফেলে, এবং এগুলাকে ঘিরে কয়দিন পর পর বিরাট গন্ডগোল লাগে, রাষ্ট্র অচল হয়ে যায়। আপনি কি এটা আবারও চান, নাকি আপনি এমন একটা ব্যবস্থা চান যে সরকার চাইলেই সংবিধান পাল্টাইতে পারবে না, সবাইকে নিয়ে করতে হবে কাজটা, বিরোধী দলকেও সঙ্গে নিতে হবে? যদি জাতীয় প্রয়োজন হয়, জাতীয় গুরুত্বপূর্ণ হয়, সবাই এক হবে। আর যদি জাতীয় গুরুত্বপূর্ণ না হয় তাহলে সবাই এক হবে না, এটা চেঞ্জ হবে না। সিম্পল কথা। পার্লামেন্ট আমরা জানি, আমি বহু বছর পার্লামেন্ট কভার করেছি, আপনারাও নিশ্চয়ই করেছেন। পার্লামেন্ট, আমাদের যে পার্লামেন্ট, এটাকে রাবার স্ট্যাম্প বললে আবার ওনারা মাইন্ড করেন, কিন্তু এটা লিটারালি একটা রাবার স্ট্যাম্প। সরকারি দল যা চায় সেই চাওয়া পূরণ করাই একমাত্র পার্লামেন্টের কাজ, আর কোনো কাজ হয় না সেখানে। সেখানে প্রেসিডেন্ট একটা বক্তব্য দেন বছরের শুরুতে, 2-3 মাস ধরে এমপিরা প্রেসিডেন্টের গুণগান গাইতে থাকেন। এতে জাতির কি উপকার হয়? একটা বাজেট দেওয়া হয়, সরকারি দলের লোকেরা অন্ধভাবে সে বাজেটের প্রশংসা করতে থাকে, বিরোধী দল বিরোধিতা করতে থাকে, তারপরে একদিন এসে সে বাজেট পাশ হয়ে যায়, বিরোধী দলের কথা 2 পয়সা দাম নাই। এখন আপনি কি এই সংসদই চালাইতে চান? শত শত কোটি টাকা খরচ হয় এই সংসদে, কিন্তু জনগণের কোনো লাভ হয় না। তো এই সংসদ দিয়ে কি হবে? সরকার যদি একতরফা ভাবে সবকিছু করে ফেলতে চায় তো করে ফেললেই হলো, আবার সংসদের দরকার কি? আপনি কি এমন একটা সংসদ চান যেখানে সরকারি দল, বিরোধী দল সবার গুরুত্ব থাকবে এবং সবাই আলাপ আলোচনা করে জনগণের স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত নেবে? তো সেটা যদি চান, তো পার্লামেন্টের স্পিকার সরকারি দলের, ডেপুটি স্পিকার বিরোধী দলের। আপনি এটা পছন্দ করেন? করলে হ্যাঁ বলেন, আর না করলে নাই। পার্লামেন্টে 50টার মতো আরো বেশি কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটি। কমিটিগুলোর সভাপতি হলো সব সরকারি দলের। এসব কমিটিতে সকল সিদ্ধান্ত হয় সরকারের ইচ্ছা পূরণে। জনগণের স্বার্থ, ইচ্ছার কোনো দাম নাই সেখানে। আপনি কি এমন সংসদীয় কমিটি চান যেটা সভাপতি হবে বিরোধী দলের, এবং সেইখানে সরকারি দল বিরোধী দল মিলে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত নেবে? আপনার এটা ভালো লাগলে আপনি হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। আমরা ঠিক এইভাবে মানুষের কাছে বক্তব্যগুলো, এই যে লিফলেটে আছে এইভাবে আমরা দেখি। আমরা যেই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে, তিনি এর আগে 5 বছর ছিলেন, এবার 16 বছর ছিলেন, 21 বছর প্রধানমন্ত্রী ছিলেন। বিতাড়িত না হলে তিনি হয়তো আরো কতদিন থাকতেন আমরা জানি না,
সুতরাং এমন একটা ক্লজ এখানে আনা হয়েছে প্রস্তাব হুম। যে একজন ব্যক্তি তার সারা জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে। আপনি এটা সাপোর্ট করেন? করলে হ্যাঁ বলবেন। আপনি ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে চান কিনা? আমাদের এখানে প্রেসিডেন্ট একটা ছোট জগন্নাথ, সবকিছু প্রধানমন্ত্রীর হাতে। আপনি এটা চান নাকি একটা ভারসাম্য চান? চাইলে হ্যাঁ বলবেন। আপনি দেশের বিচার ব্যবস্থা, এটাকে কি স্বাধীন বিচার ব্যবস্থা চান, নাকি এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা মতো চলুক, আমরা যা দেখলাম গত 16 বছরে, সেটা চান? যদি আপনি স্বাধীন চান, জনগণের পক্ষে জনগণের জন্য কাজ করবে, সেই বিচার ব্যবস্থা চান, তাহলে আপনি হ্যাঁ বলবেন। ওকে, আপনি, আমি শেষ করি, আপনি যে প্রশ্নগুলো করবেন একবারে বলে ফেলি, এরপরে প্রশ্ন থাকলে আপনি বলেন। জি। আপনি, আপনার বাড়ি ধরেন সুনামগঞ্জের তাহিরপুরে, সেখান থেকে ঢাকায় আসতে আপনার মোটামুটি 2 দিনও চলে যায় অনেক সময়। আপনি একটা মামলায় হাজিরা দেওয়ার জন্য হাইকোর্টে আপনি তাহিরপুর থেকে ঢাকায় আসতেছেন। আপনি নিজে সংক্ষুব্ধ হয়ে একটা রিট মামলা করবেন, আপনি সেই পঞ্চগড় থেকে আপনি ঢাকায় আসতে হয়, আর কোনো বিকল্প জায়গা নেই। তা আপনি কি হাইকোর্টের বেঞ্চ বিভিন্ন বিভাগীয় শহরে থাকুক, এটা চান কি চান না? যদি চান আপনি হ্যাঁ বলবেন। আপনি উপজেলায় কোনো আদালত নাই, আপনাকে একটা মামলা মোকদ্দমা হাজিরা দেওয়া থেকে শুরু করে যে কোনো কাজে জেলা শহরে যেতে হয়। আমরা চাই যে উপজেলায় আদালত যাক। আপনি সাপোর্ট করেন? করলে আপনি হ্যাঁ বলবেন। দণ্ডপ্রাপ্ত, আমাদের মনে আছে সেই লক্ষ্মীপুরের কুখ্যাত অ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যাকাণ্ড 17 টুকরা করে মেঘনা নদীতে ভাসিয়ে দিয়েছিল। সেই নুরুল ইসলামের কুখ্যাত খুনিদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছে, নুরুল ইসলামের পরিবারকে জিজ্ঞাসা করেনি। এটা একটা বললাম, এরকম অগণিত ঘটনা আছে। আপনি কি চান যে প্রেসিডেন্ট কাউকে ক্ষমা করার আগে ক্ষতিগ্রস্ত পরিবারের অনুমতি লাগবে, সম্মতি লাগবে? সম্মতি না দিলে প্রেসিডেন্ট ক্ষমা করতে পারবে না। যদি আপনি এটা চান তাহলে হ্যাঁ ভোট দিবেন, না চাইলে না ভোট দিবেন। এই ধরনের প্রস্তাব, সংস্কার প্রস্তাবগুলোকে আমরা সহজ ভাষায় আগামী 2-3 সপ্তাহের মধ্যে দেশের জনগণের কাছে নানা উপায়ে পৌঁছে দেওয়া হবে। এরপর জনগণ সিদ্ধান্ত আবার নেবে। পরের প্রশ্নটা হচ্ছে কি, যে এই যে বিষয়গুলো আপনি বললেন যে খুব সুন্দর, আমি এখন ক্লিয়ারলি বুঝতে পারলাম কয়েকটা জিনিস খুব সহজভাবে এরকম ভাবে এসেছে কিনা। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে, তারিক মঞ্জুর একটা লিখেছেন এই বিষয়টি নিয়ে, যে গণভোটটা ওনার পর্যবেক্ষণটা, সেখানে তিনি বলছেন যে দেশে এখন পর্যন্ত, আমি কোট করে ওনার লিখে পড়ছি, যে 22% মানুষ নিরক্ষর, অর্থাৎ তারা পড়তে পারেন না। তো তার বক্তব্য হচ্ছে, তার প্রশ্নটা এরকম যে তারা গণভোটের প্রশ্নগুলো যারা পড়তে পারবেন না, তারা ওই টিক দেখে এক ধরনের অন্যের উপর আস্থা রেখে যাবেন। গণভোটের প্রশ্নে 2 কক্ষ বিশিষ্ট উচ্চ কক্ষ, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যেগুলো রাজনৈতিক পরিভাষা, যেগুলো সম্পর্কে তারা ওয়াকিবহাল না। এই জায়গাগুলোতে বিষয়টি কাগুজে হয়ে দাঁড়াচ্ছে। তো সেটা হচ্ছে কি না, এগুলো কে লিখেছে আমি জানি না। ওনাকে যদি আমরা কনসালটেন্ট নিয়োগ করতে পারতাম, যে ভাই কোন ভাষায় বললে এটা জনগণ বুঝবে। আরেকটি হচ্ছে যে, এগুলো হলো, শুনেন, এগুলো হলো আজগুবি প্রশ্ন, সমালোচনা খুব ইজিলি করা যায়। আমি তো বলেছি, আর সংবিধান দেশের প্রত্যেকটা মানুষের জন্য, কিন্তু প্রতিটা মানুষ কি সংবিধান বোঝে না। দেশের মানুষকে আপনি এইটা বোঝান যে ভাই এমন একটা সরকার বা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য এই গণভোটটা হচ্ছে, যেখানে আপনার ক্ষমতা বাড়বে, সরকারের ক্ষমতা কমবে। আপনি এটা চান কি চান? আপনার কথাটা আমি খুবই ক্লিয়ার। আমি একটু রিয়াদ আপনার কাছে আসতে চাই। আমরা শুনলাম যে মনির হায়দার যেটি বলছিলেন যে এটাতে কি হবে, তাই তো? কিন্তু যদি না যেতে, মানে ভোট মানে তো মানুষ হ্যাঁ এবং না দুটো দেওয়ার অপশন, স্বাধীনতা আছে। যদি না যেতে তাহলে আসলে এটা কি হবে, মানে সমস্যাটা যদি না জিতে যায়, তাহলে আসলে এই সংস্কার প্রক্রিয়াটা, যে সাংবিধানিক সংস্কারটা এখানেই শেষ হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে জুলাই জাতীয় সনদ যে আদেশ করা হয়েছে, সেখানে 3টা স্তর আছে। একটা হচ্ছে যে জুলাই জাতীয় সনদ যেটা অলরেডি হলো, এরপরে আদেশটা জারি হলো, এরপরে গণভোটটা হবে। যদি গণভোটে পাশ হয়, এর পরবর্তী প্রক্রিয়া পাশ হলে শুরু হবে। সেটা হচ্ছে যে আগামী যে সংসদ গঠন করা হবে, সেই সংসদে 2টো ক্ষমতা থাকবে। একটা হচ্ছে রেগুলার পার্লামেন্ট, মনির ভাই আমি যদি ভুল করি আপনি ধরিয়ে দেবেন। একটা হচ্ছে যে রেগুলার পার্লামেন্ট হিসেবে সে কাজ করবে, আর একটা হচ্ছে যে এটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। তো পাশ হলে এটা সংবিধান সংস্কার পরিষদে যাবে। এই যে সংবিধান সম্পর্কিত যে 48টা প্রস্তাব, সেখানে এগুলো অনুমোদিত হতে হবে। অনুমোদন হওয়ার পর এটা একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, এত কার্য দিবসের মধ্যে এই কাজটা আগামী সংসদ সম্পন্ন করবে। সো যদি না জয়ী হয়ে যায় কোনো কারণে, তাহলে এই প্রক্রিয়াটা আপাতত এখানেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, এরপরে যারা ক্ষমতায় যাবে তারা অবশ্যই, তাদের তো সেই না হলে বন্ধ হবে, আপনার এই কথাটা খুবই পরিষ্কার। কিন্তু যদি হ্যাঁ হয়ও, তারপরে আরেকটা স্টেপ থাকছে, সেটা হচ্ছে সংসদে এটার অ্যাপ্রুভাল। হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে যে আপনি এই যে জুলাই জাতীয় সনদে যা বলা আছে, আপনি এর মূল ইয়ার থেকে আপনি বেরোতে পারবেন না, এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। মনে হয়, আশা করি, মানে এটি এখানে রিয়াদুল, মানে ধরেন সে খুব সিম্পলি বা জেনারেলি বিষয়টাকে বিবেচনা করেছে। আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো এই যে জুলাই জাতীয় সনদ,
এইটা তো শুধুমাত্র এই নির্বাচনকে সামনে রেখে তৈরি করা হয়নি। আমাদের যে সংস্কার প্রস্তাবগুলো বিভিন্ন সংস্কার কমিশন করেছে এবং ঐকমত্য কমিশন এটা চূড়ান্ত করেছে, এটা করা হয়েছে একটা দীর্ঘ ভবিষ্যতের জন্য, দীর্ঘমেয়াদের বিবেচনায়। এটা হতে পারে আগামী 100 বছর ধরে বাস্তবায়িত হবে, হতে পারে আগামী 10 বছরে বাস্তবায়িত হয়ে যাবে। এটা ভবিষ্যতের পথরেখা বলা হচ্ছে। ধরেন এবারের গণভোটে কোনো কারণে মানুষ বলল না আমরা এগুলো চাই না, তার মানে কি জুলাই সনদ বাতিল হয়ে গেল? না, এটা বাংলাদেশের জনগণের সম্পদ। রাজনৈতিক দলগুলো এক জায়গায় বসে স্বাক্ষর করেছে। এটা 5 বছর পরে জনগণ সিদ্ধান্ত নিল না না এটা আসলে আমাদের করা উচিত ছিল, আমরা এখন করতে চাই। কোনো একটা সরকার তখন বললো আমরা আবার জনগণের কাছে এগুলো নিয়ে যাব। প্রথম কথা হলো এই জুলাই সনদের পুরাটা কিন্তু এবার গণভোটে যাচ্ছে না, এক অংশ যাচ্ছে, বাকি অংশ বাদ আছে। ভবিষ্যতে আজকে আমি জানি না কেউ বিরোধিতা করছে কিনা, কিন্তু আমি একটা সাধারণ সেন্সে বলি আর কি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি আজকে কোনো রাজনৈতিক শক্তি বা পক্ষ এই জুলাই সনদ বাস্তবায়নের বিরোধিতা করে, আপনি লিখে রাখুন, এটা একদম আপনার ডায়েরিতে লিখে রাখুন, যেখানে লিখে রাখতে পারেন রাখুন, যারা আজ বিরোধিতা করছে তারা একদিন এটা বাস্তবায়নের জন্য আন্দোলন করবে, গ্যারান্টি। অর্থাৎ মানে যৌক্তিক প্রয়োজনটা এতটা। এটা তো কোনো একজনের মাথা থেকে হঠাৎ এসছে, মনির হায়দার কিংবা আলী রিয়াজ তারা লিখে দিয়েছে, ব্যাপারটা তা না। এটা মাসের পর মাস গবেষণা হয়েছে, বিশ্লেষণ হয়েছে, দিনের পর দিন এক ফ্লোরে বসে সকাল থেকে রাত অবধি আলোচনা হয়েছে, হয়ে এটা ফাইনাল করা হয়েছে। সাময়িকভাবে কারো কাছে এটা সুবিধাজনক, কারো কাছে অসুবিধাজনক মনে হতে পারে, কিন্তু এটা এই রাষ্ট্র ব্যবস্থার গণতন্ত্রায়নের জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা হবে। আপনি যে প্রশ্নগুলো বলেছেন, মানে যে ইস্যুগুলো বলেছেন, তাতে বোঝা যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ সেটি। কিন্তু সাধারণ মানুষের জায়গা থেকে আরেকটি বিষয় বলি, আমি আপনাকে বদিউল আলম মজুমদারের কথা বলি। তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন, তিনি সবগুলো বৈঠকে ভূমিকা রেখেছেন এবং তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সম্প্রতি একটা সুজন সম্পাদক হিসেবে একটা অনুষ্ঠানে গিয়ে কথা বলার সময় সাংবাদিকরা প্রশ্ন করে, জবাবে তিনি একটা উত্তর দিয়েছেন এবং সেখানে তিনি একটু উষ্মা ব্যক্ত করেছেন যে গণভোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং কিন্তু জনগণের সম্পৃক্ত করার জন্য ভোটের আগেই প্রচারণা খুবই জরুরি, কিন্তু সরকার সেই ভূমিকা রাখছে না। আপনার এটা মনে হয় মানে ওনার এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? প্রথম কথা হলো এই মুহূর্ত পর্যন্ত একমত, কারণ এখন পর্যন্ত আসলে সে অর্থে সরকারের প্রচারণা হচ্ছে না। অল্প পরিসরে কিছু হচ্ছে, কিছু ভোটের গাড়ি চালু হয়েছে, তারা সারা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে ওই গাড়িতে এলসিডি স্ক্রিনে কিছু ভিডিও দেখাচ্ছে, তারপরে সীমিত পরিসরে কিছু কার্যক্রম চালু হয়েছে। কিন্তু আমি আশা করছি আগামী সপ্তাহ থেকে এটা ব্যাপকভাবে জনগণের কাছে যাওয়া শুরু করবে। এখানে দেখুন কিভাবে এই বিষয়টাকে জনগণের কাছে নিয়ে যাওয়া হচ্ছে সহজ ভাষায়। সারা দেশের সকল মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার পাদ্রী থেকে শুরু করে সকল ধর্মীয় নেতা যাদের সঙ্গে রুট লেভেলের জনগণের সরাসরি সম্পর্ক, তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদের মাধ্যমে এই বার্তা, এই মেসেজ ভোটারদের কাছে, জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে এরকম এক বা একাধিক লিফলেট বিতরণ করা হবে। প্রথমত আমি সহ আরো অনেকেই যারা আছেন, যারা এটা সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে, তারা তাদেরকে বুঝাবেন যে আসলে গণভোটে কি থাকছে, কিভাবে গণভোটটা দিতে হবে, দিলে কি হবে না হবে। তারা সেটা জেনে গিয়ে তারা আবার মসজিদে, মন্দিরে, গির্জায় তারা তাদের যারা অনুসারী আছেন তাদের উদ্দেশ্যে বলবেন, পাশাপাশি লিফলেটটা তাদের হাতে ধরিয়ে দেবেন। তারা যেটা শুনে গেল বাড়িতে গিয়ে তারা ফ্যামিলির অন্যান্য মেম্বারদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করবে, দেখবে। একইভাবে সরকারের আরো যেসব মেকানিজম আছে, ধরুন স্বাস্থ্য মন্ত্রণালয়, ধরুন কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এদের প্রত্যেকের একেবারে ইউনিয়নে একাধিক প্রতিনিধি কাজ করেন, স্থায়ী প্রতিনিধি, মানে ইউনিয়ন স্বাস্থ্যকর্মী, ইউনিয়ন কৃষি কর্মকর্তা, এক এক ইউনিয়নে 3 জন 4 জন করে আছে। তাদের মাধ্যমে জনগণের কাছে যাওয়া। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় 2.25 কোটি উপকারভোগী আছে, আমরা জানি বিভিন্ন ভাতা দেওয়া হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আগামী 2 সপ্তাহের মধ্যে প্রত্যেকের কাছে এই বার্তা চলে যাবে, পৌঁছে যাবে। ফলে আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যেই মানুষের কাছে এটার একটা মোটামুটি পরিষ্কার ধারণা চলে যাবে। কিন্তু আপনারা যেটা চাইছেন সেটা যাবে না। যে সংবিধানে কি ভাষায় লেখা হবে এটা উনি জেনে ওনার কোনো লাভ নাই, উনি বুঝবেন না। যে ভাষায় উনি বুঝবেন আমরা সেই ভাষায় তাকে, অর্থাৎ প্রচারপত্র আপনি যেটা বলছেন যে এটা ভালো হচ্ছে একদিক থেকে যে তাদের কাছে পৌঁছাবে, এবং আগামী 2-3 সপ্তাহের মধ্যে প্রত্যেক বিভাগীয় শহরে একাধিক বড় বড় কনফারেন্স করা হবে, যেখানে সকল উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন ডিপার্টমেন্টের তারা উপস্থিত হবেন, তাদেরকে বোঝানো হবে। তারা আবার নিজের স্টেশনে গিয়া
সেটা তাদের যত মেকানিজম নেটওয়ার্ক আছে সেটার মধ্যে যদি তারা আবার বাকিদেরকে ইসির বোঝানোর পক্ষ থেকে চেষ্টা কিছু করবেন। থাকবে, ইসি যেমন নির্বাচনে ইসি তো ভোট তার কার্যক্রম করছে। করবে, হ্যাঁ। দেখুন, গণভোট কিসের উপরে? সংস্কার, এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার উপরে। সংস্কার কার এজেন্ডা? এদেশের জনগণের এজেন্ডা, যারা জুলাই অভ্যুত্থান সংগঠিত করেছে। সুতরাং যেটা জনগণের এজেন্ডা, জনগণের অভিপ্রায় অনুযায়ী গণ অভ্যুত্থানের সরকার হিসেবে প্রফেসর ইউনূসের সরকার দায়িত্ব নিয়েছে, সুতরাং এটা সরকারেরও এজেন্ডা। ওকে। এবং এই গণভোটে হাঁটা কি জন্য? পরিবর্তনের জন্য। সুতরাং আসলে এই গণভোটের মূল স্লোগান হলো পরিবর্তনের জন্য হাঁ। মনির ভাই, এখানে আমি একটু ছোট্ট করে যে এই প্রশ্ন অনেকেই করছে, আমাকে ব্যক্তিগতভাবে অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে সরকার আসলে একটা ভোটের পক্ষে প্রচার চালাতে পারে কিনা, আপনি কিছু বলবেন কিনা? কোন আইনে পারবে না আপনি আমার সেটা বলেন। আপনি তো একজন প্রাজ্ঞ সাংবাদিক, যারা জানে, আপনি পরে জানালেও হবে আমাকে, কোন আইনে সরকার পারবে না যদি এটা আমি জানতে পারি। হ্যাঁ, এটা অনেকের প্রশ্ন, আপনি বলবেন কিনা? শুধু ধারণাগতভাবে বললে হবে না, আমি আপনার কাছে জানতে চাইলাম, এটাই আমার উত্তর, যে কোন আইনে যদি এটা বারণ করা থাকে, কোন আইনে করতে পারবে, মানে করতে পারবে, এটা তো করতে পারবে। কোড অফ কন্ডাক্ট হলো প্রার্থীদের জন্য, নির্বাচনী আচরণ বিধিমালা হলো প্রার্থীদের জন্য। এই গণভোটে কোনো প্রার্থী আছে না। আপনি আচরণ বিধিমালার প্রয়োগ এখানে কিভাবে করবেন? আমি তো বললাম এটা কার এজেন্ডা? এটা বাংলাদেশের জনগণের এজেন্ডা। জনগণের পয়সায় যে সরকার, এটা তার এজেন্ডা। রিয়াদুল, আপনার কাছে আমি বরং একটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি জানেন যে আপনি মাঠে যান, মানুষের সাথেও কথা বলেন, আবার যারা এটি নিয়ে কাজ করছে তাদের সাথেও কথা বলেন। আপনার মনে থাকবে যে যখন এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়নি, হতে যাচ্ছে, এবং একসাথে গণভোটটা হবে নাকি জাতীয় নির্বাচন আগে পরে হবে নাকি পরে হবে বা নভেম্বরে হবে, এরকম নিয়ে একটা মতদ্বৈততা ছিল। কোনো দল সেটাতে রাজি ছিল না, কোনো দল একসাথে হবে বলে বিএনপি চেয়েছিল। তো আপনার মনে হয় কিনা যে সেইটা আসলে প্রচারের ক্ষেত্রে প্রার্থীরাও যদি এগিয়ে আসে, যেমন উনি যে সমস্ত ওয়ের কথা বলছিলেন মনির ভাই, সেই জায়গাগুলোর সাথে যদি প্রার্থীরা তো ভোটারদের কাছে যাবেন, তারা মানে সমানভাবে যাচ্ছে কিনা, এবং তাদের ক্ষেত্রে অনাগ্রহের কোনো কিছু আপনার লক্ষণ দেখেন কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এখন আসলে প্রচারটা তো শুরু হয়নি আনুষ্ঠানিক, মানে ভোটের প্রচার বলতে আমি বলছি যে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার, গণভোটের প্রচার এখন চালানো যাবে। যেমন নির্বাচন কমিশন একটি পরিপত্র জারি করেছে যে প্রার্থী বা যে কোনো ব্যক্তি এই প্রচার চালাতে পারবে, কিন্তু এটার আড়ালে আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার আগ পর্যন্ত কেউ জাতীয় নির্বাচনের প্রচারটা চালাতে পারবে না। তো এটা আসলে একটা বড় প্রশ্ন যে আসলে যারা প্রার্থী তারা তো সবসময় নিজেরটাই আগে দেখবেন, স্বাভাবিকভাবে উনি নিজের প্রচারটাই বেশি করবেন। এখন নিজের মার্কা নিজের জয়টাই নিশ্চিত করতে চাইবেন। তো সেখানে প্রার্থীরা আসলে কতটুকু এই গণভোটের বিষয়ে প্রচার করবেন এটা নিয়ে একটা সংশয় আছে, সময় আছে, আমরা দেখি কি হয়। যে সরকারের তরফ থেকেও নিশ্চয়ই এক ধরনের, যেহেতু এটা নিয়ে সবগুলো দল দীর্ঘ 8 মাস একসাথে বসে আলোচনা করেছে, সো তাদের এক ধরনের দায়িত্ব তো অবশ্যই আছে। হ্যাঁ, এখানে মতদ্বৈততা আছে, কেউ একভাবে চায়, আরেকজন অন্যভাবে চায়। এখন সেটার রিফ্লেকশন কতটুক কি পরে না পরে, এটা আসলে 21 তারিখ থেকে আমরা হয়তো মানে সরাসরি দেখতে পারবো। আমি দুটো উদাহরণ আপনার কাছে সামনে আনতে চাই। সেটি হচ্ছে মিয়া গোলাম পরোয়ার একটি বক্তব্য রেখেছিলেন বেশ কয়েকদিন আগে, 13 নভেম্বরের কথা, যখন এই ঘোষণাটা আসে। তিনি বলছিলেন যে এই গণদাবি উপেক্ষা করা হয়েছে একসাথে ভোটের এই ঘোষণাটা দেওয়ার ফলে। আর অন্যদিকে আপনি জানেন যে তারেক রহমানও একটা বক্তব্য রাখছিলেন, উনি তখন অনলাইনে ছিলেন, লন্ডন থেকে কথা বলছিলেন। সেই সময় একটা সময় এটিও বলেছিলেন, সেই সময়ে একটা সবজির দাম কম বেশি এরকম একটা ব্যাপার আলোচনা এসেছিল, তিনি বলেছেন এর থেকে আলুর দামের আলোচনাটা অনেক বেশি জরুরি, এরকম কথাও তিনি বলেছিলেন। তো এইখানে আসলে গণভোটের পক্ষে বিপক্ষে বা পার্শিয়ালি, মানে সবাই সব ব্যাপারে ঐক্যমত্য যেমন হয়নি, সেরকম এটার ব্যাপারে আসলে কারো অনাগ্রহ, আপনি তো পুরো বিষয়টার মধ্যে ছিলেন, প্রক্রিয়ার মধ্যে, তার মধ্যে দিয়ে আসলে বিষয়টা বের হয়ে এসছে, নাকি সব দলের সবার একটা মানে স্বতঃস্ফূর্ত ব্যাপার ছিল? রাজনৈতিক নেতাদের বক্তব্য বিবৃতিকে দুই শব্দে কি বলা হয় জানেন? সেটাকে বলা হয় রাজনৈতিক বক্তব্য। সুতরাং রাজনৈতিক বক্তব্য নিয়ে আলোচনা, প্রথমত তো আমি কোনো মানে যেহেতু একটা দায়িত্বে বা অ্যাসাইনমেন্টে আছে, আমি কোনো টক শোতে ইউজুয়ালি যাই না। আজকেও মতি ভাই আমাকে বলছিলেন একটা ইন্টারভিউ, তো আমি ইন্টারভিউ দিতে এসেছি, কিন্তু রিয়াদ থাকায় খারাপ হয়নি, কারণ রিয়াদ বরং আমাকে সাপোর্টই করেছে। তো রাজনৈতিক বক্তব্য নিয়ে আমরা খুব বেশি আলোচনার আমি মনে করি না দরকার আছে। রাজনৈতিক বক্তব্য, রাজনীতি যতক্ষণ আছে, রাজনৈতিক নেতারা আছেন, রাজনৈতিক বক্তব্য আসবে, রাজনৈতিক শ্রোতারা শুনবে, কর্মীরা উজ্জীবিত হবে, সেটা অন্য জিনিস। কিন্তু আপনি মানে এই জায়গাটা থেকে যে এই গণভোটটা জাতীয় নির্বাচনের সাথে একদিনে হচ্ছে, 12 ফেব্রুয়ারিতে হচ্ছে, এইটাতে আসলে কোনো চ্যালেঞ্জ আছে কিনা, যেটা আলাদাভাবে হলে সুবিধা যেরকম মনে হয়? আমরা তো একটা সামগ্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করেই অগ্রসর হচ্ছি। অবশ্যই সংস্কার এটা তো কোনো সহজ বিষয় না, এটা খুব কঠিন কাজ। পৃথিবীর যেসব দেশে বড় রকমের রাজনৈতিক সাংবিধানিক সংস্কার হয়েছে, এটা বেশ কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে হয়েছে।
আর জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একই সঙ্গে দুটো বড় চ্যালেঞ্জ, যেটা হলো বাংলাদেশে বহুদিন যাবৎ কোনো নির্বাচন হয়নি। হুম। নির্বাচনের নামে মকারি হয়েছে, নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রতারণা হয়েছে, জনগণের সঙ্গে মাস্তানি হয়েছে। আমরা অধীর আগ্রহে গোটা জাতি একটা নির্বাচনের অপেক্ষায় আছি। তো যেহেতু অনেকদিন নির্বাচন হয়নি, সুতরাং হুট করে একটা নির্বাচন সহজে করে ফেলা যাবে তা তো না। এর জন্য সরকার তথা রাষ্ট্রযন্ত্রকে নানাভাবে প্রস্তুতি নিতে হচ্ছে যাতে একটা নির্বাচন হয়। আমি ভালো নির্বাচন খারাপ নির্বাচন বলছি না, আমরা নির্বাচন চাই, অন্য কিছু চাই না। এবং সেই সঙ্গে একটা রাজনৈতিক সাংবিধানিক সংস্কারের জন্য একটা গণভোট, যেই টার্ম বা কনসেপ্টের সঙ্গে আমাদের এই জেনারেশন মানে অর্ধেকেরও বেশি ভোটার পরিচিত না। তারা ভোটই দেখেনি, গণভোট কোত্থেকে দেখবে। সর্বশেষ 91 সালে গণভোট হয়েছে, তারপরে হয়নি। তো সুতরাং অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ, এবং নিঃসন্দেহে এই চ্যালেঞ্জ বাংলাদেশ ওভারকাম করবে। কারণ বাংলাদেশের একমাত্র ফ্যাসিবাদের অনুসারীরা ছাড়া বাকি সকল মানুষ তো এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত এবং ইতিবাচক, পজিটিভ। ওকে, আমরা আলোচনার শেষের দিকে যদি একটু বিষয় আসি, যে একটু ডেটা অ্যানালাইসিস করলে আমরা দেখলাম যে এর আগে বাংলাদেশে আসলে গণভোট হয়েছে এবং একবার দুবার তিনবার হয়েছে, এবং সেই সময়গুলোতে ওই আগের প্রশ্নটা যেখান থেকে আপনি আসলে শুরু করেছিলাম সেটা হচ্ছে একটি করে প্রশ্ন ছিল এবং এক ধরনের সম্মতি উৎপাদনের বিষয় ছিল, যে এবং সেখানে আমরা দেখি পার্সেন্টেজটা দেখছি যে 98.9, এটা 77 সাল, 85 সাল এবং 1991 সাল তিনবার গণভোট হয়েছে এবং প্রত্যেকটার হার ইতিবাচক, মানে হাঁ ভোট পড়েছে, এবং সেটি 97, 98, 94% এরকম। একবার সবচেয়ে কম সেটি হচ্ছে 84, সেটিও অনেক 1991 সালে। এবং প্রশ্নগুলো একটি ছিল, তাতে কি আসলে ধরে নেওয়া যে মানুষের গণভোটে হাই জয়ী হবে, এটা আসলে শামসুজ্জোহা, আপনি তো শুধু বাংলাদেশের পার্সপেক্টিভ বললেন। আমাদের সংস্কার কমিশনগুলো এই এই রিকমেন্ডেশনস বা সনদ বানাতে গিয়ে তো বহু রকম গবেষণা করেছে। তো দেখা গেছে সারা পৃথিবীতে গণভোট তো শুধু বাংলাদেশে হয়নি, পৃথিবী জুড়েই হয়েছে, সব জায়গায়। সারা পৃথিবীতে গণভোটের ইতিহাসে যত গণভোট হয়েছে সামগ্রিকভাবে 94% রেজাল্ট হয়েছে পজিটিভ। এটা তো বাংলাদেশে না। আরেকটা বিষয় হলো আপনাকে বলি, গণভোট যেসব দেশে হয়েছে একটি মাত্র প্রশ্নের উপর গণভোট খুব কমই হয়েছে। গণভোট হয় গুচ্ছ প্রশ্নের উপরে। তিউনিসিয়াতে আপনি জানেন যে আরব স্প্রিং এর পরে সেখানে গণভোট হয়েছে 133টা প্রশ্নের একটা গুচ্ছের উপরে। টার্কিতে 17টা প্রশ্নের উপরে গণভোট হয়েছে। চিলিতে 6টা প্রশ্নের উপর হয়েছে। কেনিয়াতে হয়েছে, আয়ারল্যান্ডে, আইসল্যান্ডে। তো এরকম শুনেন, মূল বিষয়টা হলো জনগণের কাছে, সাধারণ জনগণকে এটা বোঝানো, দেখো ভাই আমাদের এই সংবিধান দিয়ে 54 বছর আমরা ভালো কিছু আসলে সে অর্থে পাইনি, এটার একটু সংশোধন করে আরো গণমুখী করার একটা ভোট এসছে, তুমি এটা হ্যাঁ না মানুষ আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হচ্ছে তাকে। কিন্তু ওই যে কোনো কলামিস্টের কথা বললেন যে ওই ভাষা তারা বুঝবে কিনা, ভাই সংবিধানের ভাষা তো আমি বুঝি না। আমি একটা লোক পার্লামেন্ট কভার করেছি বহু বছর, সংবিধান ঘাটাঘাটি করেছি, অল্প জ্ঞানের মানুষ কিন্তু প্রচুর ঘাটাঘাটি করেছি। সংবিধান বিশেষজ্ঞ টার্মটা কেন এসছে, যে শিক্ষিত লোকেরাও এটা বুঝবে না, এটার জন্য বিশেষজ্ঞের কাছে যেতে হবে। সুতরাং আম জনতা সংবিধানের ভাষা বুঝে ফেলবে, না বুঝলে পরে এটা একটা বড় রকমের ঝামেলা হয়ে গেল। এই কনসেপ্টের সঙ্গে আপনি একমত কিনা আমি জানি না। আমরা একেবারে শেষ প্রশ্নে আসি, এটা আগে আপনার কাছে আসি রিয়াদুল। সেটা হচ্ছে সংসদে পাশ হওয়ার আগে যদি গণভোটে হ্যাঁ আপনি না নিয়ে এর আগে বলেছেন, আমরা ধরে নিলাম হ্যাঁ ভোট জিতলো, কিন্তু তারপরে এই প্রক্রিয়াগত যেটুকু বাকি ছিল সেখানে আসলে এক ধরনের অনিশ্চয়তা থাকে কিনা, এটা বাস্তবায়নের ক্ষেত্রে থেকে যাচ্ছে কিনা শেষে? আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে যে যদি গণভোটে এটা পাশ হয় তাহলে এটা জনগণের রায়। জনগণের রায় আসলে রাজনৈতিক দলের মানার, আপনি যদি নৈতিক দিক বিবেচনা করেন, এটা বাধ্যবাধকতা আছে। তার উপরে জুলাই জাতীয় সনদের যে আদেশটা হয়েছে, ওই আদেশটাও আপনি, এটা একটা আইন, এবং এটা শুরু থেকে আলোচনা ছিল যে এটা ইকুইভ্যালেন্ট টু আমাদের কনস্টিটিউশন হবে কিনা। এখন এখানে কিন্তু ব্র্যাকেটে, আইনটার নামে ব্র্যাকেটে কিন্তু সংবিধান সংস্কার কথাটা রাখা হয়েছে, যুক্ত আছে। হ্যাঁ, তো এটা নিয়ে যদিও রাজনৈতিক মতপার্থক্য এখনো আছে। তো প্রথম কথা হচ্ছে যে এটা যদি হ্যাঁ পাশ হয় তাহলে অবশ্যই এটা বাধ্যবাধকতা বাস্তবায়নে তৈরি করবে। কিন্তু রাজনৈতিক দলগুলো, মনির ভাই যেটা বললেন যে রাবার স্ট্যাম্প পার্লামেন্ট, আমিও কিছুদিন কভার করেছি, সর্বশেষ পার্লামেন্টও কভার করেছি। আমাদের পার্লামেন্ট আসলে এমন যে সরকারি দল যেভাবে চায় সংখ্যাগরিষ্ঠতা তো তাদের থাকে, এবং গত কয়েকবার আমরা দেখেছি যে মেজরিটি মানে অনেক বেশি, 2/3 বেশি। সো তারা ওইটা করতে পারে। এখন যদি কোনো দল ওইভাবে বিপুল মেজরিটি নিয়ে ক্ষমতায় গিয়ে সে যদি এটা লেংদি করে বা পাশ করতে না চায়, তখন কি হবে? এখন এটা কোনো দলের পক্ষ থেকে ছিল যে
একটা নিশ্চয়তার বিধান থাকতে হবে, যে এই জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের সুপারিশে দুটো বিকল্প রেখেছিল। একটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এগুলো পাশ না করে তাহলে ওই সংসদ বিলুপ্ত হয়ে যাবে। সরকার সেটা রাখেনি, তো ওই বাধ্যবাধকতার জায়গাটা নাই। কিন্তু আমরা আশা করব যে অবশ্যই এটা গণরায় হবে, এটা আইনি ভিত্তি আছে, অবশ্যই এটার বাধ্যবাধকতা থাকবে এবং যারাই ক্ষমতায় যাবে আগামীতে নিশ্চয়ই তারা সেটা। আচ্ছা, একই প্রশ্ন আপনার কাছে, যে এটা যদি গৃহীত হয়, মানে ভোটের ইতিহাসের নৈতিক জায়গাটা আমরা মানে মেনে নিই, যে এটা ধরে নেওয়া যায় যে সেটা করাই উচিত, কিন্তু তারপরে কোনো ধরনের অনিশ্চয়তার জায়গাটা থেকে যাচ্ছে কিনা, আছে কিনা? যে কোনো জিনিস আপনার ঝুড়িতে না আসা পর্যন্ত সেটা এক ধরনের অনিশ্চয়তা থাকে, এবং ঝুড়িতে সেটা নেওয়ার জন্য একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। সেই প্রক্রিয়াটা চলবে, এখনই ঝুড়িতে উঠবে কি উঠবে না সে প্রশ্ন করে লাভ নেই। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে গণভোট জনগণের কি বলে এটাকে, যে জনগণের অভিপ্রায় তাদের যে সার্বভৌম ক্ষমতা, বলা হয় সার্বভৌম সংসদ, কিন্তু আমি আমার জীবনে বহু বিশেষজ্ঞের কাছে শুনেছি যে রাষ্ট্রের কোনো অঙ্গ সার্বভৌম না, সেটা লেজিসলেচার বলেন, এক্সিকিউটিভ বলেন বা জুডিশিয়ারি বলেন, সার্বভৌম হলো কেবলমাত্র জনগণ। সুতরাং জনগণ গণভোটের মধ্য দিয়ে তার সার্বভৌম ক্ষমতার প্রয়োগ ঘটায়, এবং সেটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে যেটার বাংলা করা হয় গাঠনিক ক্ষমতা। তো জনগণ তার কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে একটা জিনিসকে অনুমোদন করলো, কিন্তু সেটা বাস্তবায়িত হবে না। জাতি হিসাবে আমরা কি এতটা অসভ্য? আমার তো মনে হয় অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষ প্রান্তে, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? না, দর্শকদের উদ্দেশ্যে পরিবর্তনের জন্য হ্যাঁ। অনেক ধন্যবাদ আপনাকে, রিয়াদুল করিম, আপনাকেও ধন্যবাদ আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন মনির হায়দার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিনি সাংবাদিকও, কাজেই আলোচনাটা আসলে বিস্তারিত, তবে সিনিয়র সাংবাদিক মনির হায়দার, তাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি রিয়াদুল করিম, আপনাকেও আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। আমরা বার্তা কক্ষের এই আয়োজন আপনারা প্রতিদিন দেখুন সংবাদের আপডেট এবং বিশ্লেষণ জানতে। রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই আয়োজন আপনারা দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।